বলে রাখা ভালো যে আমার ওই বন্ধুর দাদুর বাড়ি খুলনা জেলার কোনো একটা গ্রামে। আমি গ্রামের নাম প্রকাশ করতে চাচ্ছি না, তবে এটি সুন্দরবনের একেবারেই কাছাকাছি একটি গ্রাম। আমি সন্ধ্যা 7টায় তাদের বাড়িতে পৌঁছাই। বাড়িতে শুধু তার দাদু থাকতেন আর তার দেখাশোনার জন্য একজন কেয়ারটেকার। তার সব ছেলে বিদেশে থাকে। দাদু আমাদের দুজনকে দেখে খুব খুশি হলেন। আমি হাত মুখ ধুয়ে দাদুর সাথে গল্প করতে বসলাম। রাত তখন 8টা। আমি উঠোনে বসে আমার ওই বন্ধুর সাথে একটা চেয়ারে কথা বলছিলাম। হঠাৎ দেখতে পেলাম দাদুদের বাসার ছাদে কে যেন চেয়ারে বসে আছে। আমি তাড়াতাড়ি ঘরে গেলাম আর দাদুকে বললাম, দাদু, তোমার ঘরের ছাদে কে যেন বসে আছে। তিনি বললেন, ও কিছু না, তুমি ঘরে যাও আর খাওয়া দাওয়া করো। সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখলাম বনের ভেতর একটা বাচ্চা মেয়ে আমাকে তার দিকে ডাকছে। মেয়েটির গায়ে কমলা রঙের জামা, হাতে একটা পুতুল। সে আমাকে তার কাছে যেতে ইশারা করছে। আর হঠাৎই বনের ভেতর থেকে চিতাবাঘের গর্জন শোনা গেল, আর সাথে সাথে স্বপ্নটাও ভেঙে গেল। সকালে উঠে আমি স্বপ্নের কথা ভুলে যাই, তাই কাউকে বিষয়ে কিছু বলিনি। আমরা সকাল 10টায় বাইরে ঘুরতে বের হই। দাদুর বাড়িটা বলতে গেলে একদম বনের পাশেই। এর কিছু দূর পর্যন্ত জঙ্গল, তারপর একটা সরু নদী, আর নদীর ওপারে গহীন জঙ্গল। দাদুর রুচির প্রশংসা করতে হয়। বনের ধারে দোতলা পাকা বাড়ি। এ কথা বলতে বলতেই আমি আমার বন্ধুর দিকে তাকিয়ে দেখি সে যেন কি ভাবছে। আমি তাকে হ্যাচকা টান মেরে বলি, কি ভাবছিস? সে আমাকে বলল, আমার দাদু বলেছিলেন যে জঙ্গলের একদম ভেতরে একটা ফরেস্ট অফিসারদের বাংলো রয়েছে, চল সেটা দেখে আসি। আমি বললাম, তাহলে চল। আমরা জঙ্গলের ভেতরে হাঁটতে লাগলাম, কিন্তু মাঝপথে বাড়ির কেয়ারটেকার এসে বলল, তোমরা এখন কোথায় যাচ্ছ? আমি বললাম, এই তো সামনে। তিনি বললেন, আর যাবার দরকার নেই, এই সময় বাঘ বের হয় খাবারের খোঁজে, চলো তোমরা বাড়িতে চলো। আমি কিছু বললাম না। দুপুরে আমি আমার বন্ধু সকলের আড়ালে বেরিয়ে পড়লাম। আবার ওইদিকে হাঁটা লাগালাম। প্রায় 20 মিনিট হাঁটার পর আমি আমার বন্ধুকে বললাম, কই রে, আর কত দূর? তখনই আমার কানে একটা শব্দ ভেসে আসলো। আমার বন্ধু বলল, মনে হয় কেউ এদিকে আসছে। আমি তো দৌড় দেওয়ার জন্য রেডি হয়েছিলাম, মনে করেছিলাম বাঘ। তারপর শব্দটা আবার ভালোভাবে শুনে মনে হলো কি যেন এক পায়ে এবং একটা বাঁশ দিয়ে জোরে জোরে শব্দ করে করে আসছে। আমার বন্ধু তখন আমাকে দেখে ভোঁ দৌড় মারল। আমি তেমন একটা ভয় পাইনি। শব্দটা যেন আমাকে আঁকড়ে ধরেছে। আমার সামনে দিয়ে একজন ইংরেজ ধরনের ভদ্রলোক হেঁটে গেল। তার মাথায় হ্যাট, হাতে লাঠি, আর পরনে পুরাতন ফরেস্ট অফিসারের ড্রেস। তিনি আমার দিকে না তাকিয়ে সোজা বনের আড়ালে চলে গেলেন। আমি ভাবতে লাগলাম যে এখনো কি এরকম লোক আমাদের এই বাংলায় আছে? ইংরেজরা তো চলে গেছে কত বছর হলো। মনে তখনও ভয়ের আবির্ভাব হয়নি। আমি কোনো মতে জঙ্গল থেকে বের হয়ে দেখি আমার বন্ধু দাঁড়িয়ে আছে। সে আমাকে বলল, কিরে, কাকে দেখলি সেখানে? আমি তাকে ধমক দিয়ে বললাম, তুই আমাকে ফেলে চলে আসলি কেন? সে আমাকে বলল, বন্ধু, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সেদিন তাকে কিছু বললাম না। পরদিন আমি একাই বনের ভেতরে গেলাম। আমার বন্ধু আমাকে বলল, তুই আমার থেকে 10 মিটার দূরত্বে থাকবি। আমি কাল ওই ফরেস্ট অফিসারকে যেদিকে যেতে দেখেছিলাম সেদিকে পা বাড়ালাম। 20-25 মিনিট হাঁটার পর একটা বাড়ি দেখতে পেলাম, যার অবস্থা খুবই করুণ। সব দরজা জানালা ভাঙা, আর দরজার ওপর কিছু নখের দাগ দেখতে পেলাম। হঠাৎ আমার সামনে দিয়ে যেন কিছু একটা ছুটে গেল। আমি দেখলাম যে একটা 5 থেকে 7 বছর বয়সী মেয়ে দৌড়ে পালাচ্ছে। আমিও তার পেছন পেছন ছুটতে লাগলাম। তাকে প্রায় ধরেই ফেলেছি। হঠাৎ আমার হাত কি যেন টান দিল। আমি হকচকিয়ে উঠলাম এবং চেয়ে দেখলাম যে সেই ইংরেজ ভদ্রলোক
আমাকে বলছে, এই, তুমি এখানে কেন? কি করো? আমি কিছু বলার আগেই তিনি বললেন, তোমার বন্ধু কোথায়? আমি এবার একটু চমকে উঠলাম। আমার বন্ধুর কথা কিভাবে জানলেন? প্রশ্ন তাকে করতে যাব এমন সময় তিনি আমাকে বললেন, তুমি এখানে কি করছো? আমি তাকিয়ে দেখলাম সত্যিই সেখানে একটা কুয়া, তবে তা একদম পরিত্যক্ত। কুয়োতে মনে হচ্ছে কালো কালো জল। আমার মনে হলো যে আমি তো একটা মেয়ের পেছনে ছুটছিলাম, কিন্তু সে কোথায় গেল? আমি সেই ইংরেজ ভদ্রলোককে কথা বলতে যাব, কিন্তু তিনি উল্টো পথে হাঁটা ধরলেন। আমি তাকে অনুসরণ করার চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। তিনি দ্রুত জঙ্গলের আড়ালে চলে গেলেন। বাড়ি ফিরে দেখি আমার বন্ধু আমার জন্য বসে আছে। আমাকে ধমক দিয়ে বলল, তোমার আসতে এত রাত হলো কেন? তোমার মতো কি যেন বলতে গিয়ে থেমে গেল। আমি ঘড়িতে দেখি রাত 8টা, অথচ আমি দুপুরে বনে গিয়েছিলাম। আমি দাদুকে কিছু বললাম না। কেয়ারটেকার আমাকে জঙ্গলে খুঁজে এসেছে, কিন্তু পায়নি। আমার ঘটনার বিষয়ে আমি কাউকে কিছু বলিনি। তাদেরকে বললাম জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তারা আমাকে তেমন কিছু বলেনি, তবে দাদু মনে হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন। তিনি আমাকে সে সম্পর্কে কিছু বলেননি। সেদিন সন্ধ্যায় আমি ঘরের উঠোনে বসেছিলাম আর একটা কাঠি দিয়ে বাড়ির সামনে থাকা গাছের গুড়িতে দাগ কাটছিলাম। হঠাৎ আমার ঠিক পাশে এসে একটা মেয়ে বসলো। সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? এখানে কি করো? আমি তাকে বললাম, আমি ওই দাদুর বাড়ির অতিথি, এখানে বেড়াতে এসেছি। সন্ধ্যার সময় হওয়া সত্ত্বেও আমি তার মুখটা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। আর সন্ধ্যার আকাশে যেমন সুতোর মতো সূর্যের রক্তিম আভা থাকে, তাও যেন এক নিমিষে মুছে গেল, আর নেমে এলো নিমন্ত্রণহীন অন্ধকার। আমি তাকে তার বাড়ির কথা জিজ্ঞেস করতেই সে কেমন যেন আঁতকে উঠল, আর কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলল যে তার বাসায় দাদুদের বাসার 2টি বাসা পড়েই। এ কথা বলে সে উঠে যেতে চাইল আর বলল অনেক রাত হয়ে গেছে, আর সে কথা বলতে পারবে না। এ বলে সে দাদুদের বাড়ির পেছনের দিকটায় হাঁটতে শুরু করলো। আমি তাকে এগিয়ে দিতে চেয়েছিলাম, সে শুনল না। বলল, কাল আবার দেখা হবে। এ কথা বলে সে চলে গেল। আমি সেই রাতে আর বাইরে বের হইনি। পরের দিন দুপুর 12টার দিকে ঘুম থেকে উঠে শুনি আমাদের আসার খবর শুনে এক বন্ধু, এক চাচাতো ভাই বাড়িতে এসেছে। তাদের সাথে পরিচয় ঘটে এবং সেই সুবাদে তারা জঙ্গলের ধারে একটা বাড়ি আছে, সেখানে প্রায় 76 বছর আগে একটা পরিবার থাকতো, তারা সেটা বলে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে এই বিষয়ে? সে আমাকে বলল যে কথাটা সে আরো আগে দাদুর কাছ থেকে শুনেছে। সে আমাকে বিকেলে সেখানে নিয়ে যাবে। আমি তার কথা মতো বিকেল 4টার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার সাথে কেন যেন আমার বন্ধু যেতে চাচ্ছিল, তাই আমি ও তার চাচাতো ভাই আমরা একসাথে গেলাম। আমরা জঙ্গলের দক্ষিণ সাইডে গিয়ে একটা ভাঙা বাড়ি দেখতে পেলাম। আমার বন্ধু চাচাতো ভাই বলল যে এটা ফরেস্ট অফিসারদের জন্য তৈরি করা হয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে? সে আমাকে বলল যে সে তাদের সাথে দেখা করেছে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। সে আমাকে চুপ করে থাকতে দেখে বলল, তুমিও চাইলে দেখা করতে পারো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তারা কি এই এলাকায় থাকে? তখন সে বলল, আমি জানি তারা কোথায় থাকে। আমি তোমাকে 2 দিন পর রাতে তাদের বাড়ি নিয়ে যাব, আর খবরদার তুমি এই বিষয়ে কাউকে কিছু বলবে না। আমি তার কথার সায় দিলাম, আমি কাউকে কিছু বলবো না। আমি এই 2 দিন কিভাবে কাটাবো তাই ভাবছিলাম। পরদিন দুপুরে আমি বাসার নিচে বসে আছি। এমন সময় মনে হলো কেউ আমার ঘাড়ে হাত রেখেছে। আমি পেছন ফিরে দেখি মেয়েটি, যাকে আমি রাতে এগিয়ে দিতে চেয়েছিলাম, সে শোনেনি। আমাকে বলল, ও তুমি তো পরশু আমার বাড়ি যাবে। আমি এবার বেশ চমকে উঠলাম। আমার সাথে তো তার এই বিষয়ে কোনো কথা হয়নি, তাহলে কিভাবে সে জানলো?
আমি তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু জিজ্ঞেস করার আগে সে বলে উঠল, অয়ন দাদা বলেছে, মানে আমার বন্ধুর চাচাতো ভাই তাকে বলেছে। আমি বললাম, তুমি অয়নকে চেনো? সে বলল, ওমা, চিনবো না কেন, গত বছর ও আমার বাড়ি গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাড়িতে কে কে আছে? সে বলল, আমার বাবা, মা আর আমি। এ বলে সে বলল, আমার অনেক কাজ আছে, পরে দেখা হবে। একদম দাঁড়ালো না। আমি কিছু জিজ্ঞেস করতে পারলাম না। দুদিন পর আমি আমার বন্ধুদের বাড়ির ছাদে বসলাম। এ কথা সে কথায় আমি তাকে বলে উঠলাম, আমি তো ভাইয়ের সাথে এক জায়গায় যাব, তুই যাবি? সে আমাকে বলল, না, খালি চুপ করে থাকলো। আমি বেশ অবাক হলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, চুপ করে আছিস কেন? সে আমাকে বলল, বন্ধু, তুই ওর সাথে যাস না। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? সে আমাকে শুধু এটুকু বলল যে আমি যেন সাবধানে থাকি। আমি তার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারলাম না, পাত্তাও দেয়নি, যদিও দেয়া উচিত ছিল। সেদিন সন্ধ্যার দিকে আমি ও আমার চাচাতো ভাই, আমার বন্ধুর চাচাতো ভাই, বনের উত্তর দিকে ক্রমশ ভেতরের দিকে যেতে লাগলাম। আমি খেয়াল করলাম যে আমরা সেই ইংরেজ ভদ্রলোককে যেখানে দেখেছিলাম হেঁটে যেতে, সেই দিকটাতে হাঁটতে শুরু করেছি। উত্তর থেকে দক্ষিণে আমরা হাঁটছি। যখন আমরা একদম নদীর ধারে, তখন আমার সেই বন্ধুর চাচাতো ভাই বলে উঠল, আমরা রাত হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করব। আমি এবার একটু অবাক হলাম এবং তাকে বললাম, আমরা তো তাদের সাথে দেখা করতে আসবো, এতে রাত হবার কি দরকার? আর এই জঙ্গলে থাকছো কেন? তখন ও আমাকে বলল, আমরা আমাদের ইচ্ছে মতো তাদের সাথে দেখা করতে পারবো না, এই বাড়ির মালিক আমাদের রাতে আসতে বলেছেন। আমি আর কিছু বললাম না। রাত প্রায় 8টার দিকে জঙ্গলের পাশের নদীর ধারে একটা ছোট্ট ব্রিজ দেখতে পেলাম। আমি তার ওপর উঠতে গিয়েছি, এমন সময় নদীর ওপর জঙ্গল থেকে বাঘের মতো একটা গর্জন শুনলাম। আমি আওয়াজ শুনে তাড়াতাড়ি ব্রিজ থেকে নামতে যাব, তখন আমার মনে হলো যে আমার সাথে থাকা চাচাতো ভাই নেই। এই জঙ্গলে এমন একটা সময়ে নিজেকে একদম একা মনে হলো। বাঘের গর্জনটা আমার চারপাশ থেকে আসতে লাগলো, আমার শরীর ভেতর থেকে ঠান্ডা শীতল হাওয়া বইতে লাগলো। হঠাৎ আমি সে ব্রিজের মধ্যে একটা বাঘের আকৃতির অবয়ব দেখতে পাই, সেটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। তখন আমার নাম ধরে কেউ একজন ডাকলো। সেই ডাকটা খুবই পরিচিত একটা ডাক, সেই টুরিস্ট অফিসারের। আর তিনি আমার কাছে এসে হাতে থাকা একটা বন্দুক দিয়ে গুলি ছোড়া শুরু করলেন। আস্তে আস্তে পেছনে যেতে লাগলেন আর আমিও তার সাথে সাথে যেতে লাগলাম। তিনি আমাকে তার সাথে যেতে ইশারা করলেন আর সেই অফিসার আস্তে আস্তে জঙ্গলের একটু বাইরের দিকে আমাকে নিয়ে এলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কোথাও লাগেনি তো? আমি মাথা নেড়ে না সূচক জবাব দিলাম। তিনি আমাকে তার বাসায় যেতে বললেন। আমি তাকে অনুসরণ করতে লাগলাম। তিনি একটা বাড়ির কাছে আমাকে নিয়ে গেলেন। বাড়িটা দোতলা আর একটা অনেক বছর আগের বাড়ি মনে হলো। মনের ভুল বলে উড়িয়ে দিলাম। অফিসারটা দরজায় কড়া নাড়লেন, ভেতর থেকে কে যেন দরজা খুলে দিল আর আমাদেরকে হাতের ইশারায় ভেতরে আসতে বলল। বাসায় তখন কোনো আলো জ্বলছিল না, আর যার ফলে আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। সব কেমন যেন কুয়াশার মাঝে মাঝে থাকা অবয়বের মতো লাগছিল। আমি শুনলাম এক নারী মূর্তি বলে উঠল, তুমি এসেছো? আর তোমার নাম তো রুহি, তুমিও এসেছো? আমি এ কথা শুনে একদম চমকে উঠলাম। সেই নারী মূর্তিটি বলে উঠল, আমার মেয়ে তোমার সঙ্গে কথা বলেছে, আমাকে বলেছে। আমি হঠাৎ আমার পাশে কারো উপস্থিতি অনুভব করলাম। আমি তাকিয়ে দেখি সেই মেয়েটা যে আমার সাথে সন্ধ্যায় দেখা করত। আমি তাকে বলে উঠলাম, আরে তুমি এখানে? মেয়েটি বলে উঠল, তোমাকে বলেছিলাম না যে আমাদের বাসায় নিয়ে আসবো? আমি কিছু বুঝতে পারছিলাম না, আমার মাথা কাজ করছিল না, কি হচ্ছে ভাবতে লাগলাম, কিন্তু আমি তাদেরকে বুঝতে দিলাম না। আমি বললাম, আমার সাথে এক বন্ধু ছিল, সে মনে হয় খুঁজছে হয়তো বা। মেয়েটি হঠাৎ বলে উঠল, তোমার বন্ধুর ভাই তো বাড়ি চলে গেছে, সে জানে যে তুমি কোথায়। আমি তার কথা শুনে আঁতকে উঠলাম। জিজ্ঞেস করলাম, সে আমার সাথে আসেনি? তাহলে সে কিভাবে জানলো যে আমি এখানে? এমন সময় বাইরে থেকে বাঘের গর্জন শুনছি। আমি ফরেস্ট অফিসারের দিকে তাকিয়ে দেখি তার মুখে ভয়ের ছাপ। আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন মেয়েটির মা বলে উঠল, ও আসছে, আমাদের কাউকে ছাড়বে না। আমি বলে উঠলাম, কে?
কে এসেছে? এ তো বাঘের গর্জন। হঠাৎ দরজায় ধাক্কা ধাক্কি শুরু হলো। দরজাটা যেন কেউ ভেঙে ফেলতে চাইছে। ফরেস্ট অফিসার আমাকে তাড়াতাড়ি একটা টেবিলের নিচে লুকাতে বললেন। আমিও তাই করলাম। আর হঠাৎই দরজাটা ভেঙে পড়ল, আর বাইরে থেকে একটা নীল আবছা আলো ঘরের ভেতরে প্রবেশ করলো। তার সাথে প্রবেশ করলো বাঘের মতো একটি অবয়ব। রাতের অন্ধকারে কালো দেখাচ্ছে সেই অবয়বটিকে। আমার শরীর যেন জমে পাথর। আমার সামনেই হচ্ছে সবকিছু, আমি কিছু করতে পারছি না। আমার সামনেই ফরেস্ট অফিসার বাঘটিকে গুলি করতে চাইলেন, পারলেন না। বাঘটি তার উপর ঝাঁপিয়ে পড়লো। তার দেহটা যেন কাগজের মতো ছিঁড়ে ফেলতে লাগলো। আমার সামনেই যেন অফিসার উবে গেলেন, নিশ্চিহ্ন হয়ে গেলেন আমার দিকে। এবার সেই অবয়বটি এগিয়ে আসতে শুরু করলো। আমি শুনলাম এক মায়াময়ী কণ্ঠের চিৎকার, যা আসলে ওই অফিসারের স্ত্রীর চিৎকার। এবার তাকে সেই অবয়বটি আক্রমণ করেছে। আমি হঠাৎ সেই ছোট্ট মেয়েটিকে ঘর থেকে বাইরে দৌড় লাগাতে দেখলাম। আমি সমস্ত শক্তি দিয়ে মনকে স্থির করে তার পেছনে ছুট লাগালাম। তাকে বাঁচানোর জন্য যা করা দরকার তাই করব। মেয়েটি সোজা সেই কুয়োর দিকে যেতে লাগলো। আমার যেখানে সেই অফিসারের সাথে দেখা হয়েছিল, আমি তাকে থামতে বললাম অনেকবার, কিন্তু সে আমার কথা শুনলই না। আমি তার পেছন পেছন ছুটছিলাম, আর তখনই আমার পাশে সেই বাঘটি বা সেই অবয়বটি আমি দেখলাম। এক ঝলক তাকিয়ে দেখি সে মেয়েটিকে ধাওয়া করছে। আমি একটু অবাকই হয়েছিলাম এরকম আচরণে। আমি বাঁচানোর কথা আমি প্রায় ভুলে গিয়েছি। আমি শুধু ভাবছি যে শিকার কাছে পেয়েও বাঘ কেন ছেড়ে দিল। আমি যেন আর ভাবতে পারছিলাম না। স্তব্ধতা ভেঙে গেল সেই মেয়েটির চিৎকারে। মেয়েটি কুয়োতে ঝাঁপ দিয়েছে। আমি সেখানে যাবার সাহস পেলাম না। কিছুক্ষণ পর সেই অবয়বটি আমার দিকে ফিরল। কুয়ার মধ্যে থাকা পানিতে ছটফট করা আওয়াজ। কিছুক্ষণ পর সব স্তব্ধ। এক পাশে আমি, আর এক পাশে সেই বাঘের মতো বাজে সেই অবয়ব। আমি হঠাৎ তার মাঝে একটা পরিবর্তন দেখতে পেলাম। আমি চোখ বন্ধ করে ফেললাম, যেন কিছু না দেখতে হয়। আমি মনে মনে আল্লাহকে স্মরণ করছি। আমি মনে করে চোখ খুলে দেখি সেটি আমার পাশে দাঁড়িয়ে আছে। তারা আমাকে সেদিন ছাড়েনি। আমি তার মুখটা ভালোভাবে দেখতে পাচ্ছি। সেই মুখটা ছিল আমার বন্ধু চাচাতো ভাইয়ের। আমি তাকে দেখেই অবাক যে এ তো মানুষ। আমাকে রেখে সে একলা বাঘের মতো অদৃশ্য হয়ে গিয়েছিল। আমার তারপর আর কিছু মনে নেই। যতদূর মনে পড়ে আমি জঙ্গলের ভেতর দৌড়াচ্ছি আর কিছুর সাথে আটকে পড়ে যাচ্ছি। আমি যখন আবার সেন্স ফিরে পাই তখন আমি ঢাকায়। আমার বাবা তখন কাজের সুবাদে বগুড়া ছিলেন, তিনিও চলে এসেছেন। আমি তখনও বেশ অসুস্থ ছিলাম। প্রায় এক সপ্তাহ পর আমি সুস্থ হয়ে উঠি। আমাকে আমার বাড়িতে নিয়ে আসা হয়। আমাকে দেখতে আমার বন্ধু ও তার দাদু এসেছেন। আমি এবার তাদের সব ঘটনা খুলে বললাম। তিনি কিছুক্ষণ চুপ থেকে আমাকে বললেন, সেদিন সারা রাত তোমাকে যখন খুঁজে পাওয়া যায়নি, আমি তখন সেই ভাঙা বাড়ির কাছে একটা গুড়ির ওপর তোমাকে পড়ে থাকতে দেখি। আসলে তুমি যে বাড়ির কথা বলছো, সেই বাড়িতে যা ঘটেছে তা প্রায় 1942 সালে। তখন এখানে একজন ইংরেজ ভদ্রলোক একজন বাঙালি মেয়েকে বিয়ে করে বাড়িতে ওঠে। তাদের একটা মেয়েও হয়। শোনা যায় মেয়েটিকে বাঘ মেরে ফেলে, এবং এই ঘটনার সম্মুখীন এই তারিখেই হয়েছে। ঠিক সেই দিনই তারা মারা যায় 1942 সালে। দাদু আরো বলেন, তোমার মতোই তোমার চাচাতো ভাই অয়নের যমজ ভাই রাফিদ 1 বছর আগে সেই দিন সেই কুয়োতে তার লাশ ভেসে ওঠে। আর অয়ন তো বলল যে সে তোমার সাথে নাকি কোনো কথাই বলেনি, আর বলবেই বা কি করে, সে তো জন্মগতভাবে বোবা। আমার নাতিকে তারা ছাড়েনি, এ কথা বলে তিনি কেঁদে উঠলেন। আমি তাকে কি বলবো ভেবে পেলাম না। আমি আর কিছু বলিনি। মনে হয় গুছিয়ে লিখতে পারলাম না। ঘটনাটি পড়ে শোনাবার অনুরোধ রইল। রুবাইয়াত ইসলাম রুবায়েত আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন, এবং তিনি তারপরে তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং বলেছেন যে এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও আপনি যেহেতু লিখেছেন, আমি এই বিশ্বাস অবিশ্বাসের ভারটা পুরোপুরি আমাদের লিসেনারদের উপরে ছেড়ে দিতে চাই। আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি চলে যেতে চাই পরবর্তী ঘটনায়।
আপনি যখন অডিও ক্লিপ রেকর্ড করবেন, কাইন্ডলি এমন কোনো একটা জায়গায় রেকর্ড করবেন যেখান থেকে স্পষ্টভাবে আপনার কথাগুলো শোনা যায়, কোনো ঝামেলা যেন না হয়। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় কিছুক্ষণের মধ্যেই। সাথেই থাকুন। আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন ঘটনা ঘটতে পারে। ছোটবেলা থেকে আমি ছিলাম অনেক প্র্যাকটিক্যাল। আমার চিন্তা চেতনা ছিল বিজ্ঞান ও যুক্তি। পরবর্তীতে আমি যে প্রফেশনের সাথে জড়িয়ে গেছি তা বাস্তবতা, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর প্রফেশন। নিরাপত্তাজনিত কারণে আমি আমার প্রফেশনটা ডিসক্লোজ করতে পারছি না বলে দুঃখিত। আজ রাসেল ভাই, আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি শেয়ার করতে চাই। আমার স্কুল জীবন ও কলেজের কিছুটা সময় কেটেছে চট্টগ্রামে। প্রথম ঢাকায় এসেছি চট্টগ্রাম থেকে। তাড়াহুড়ো করে একটা বাসা খুঁজছিলাম, কিন্তু মুশকিল হলো আমি যেহেতু ব্যাচেলর ও ইয়াং, কেউ বাসা ভাড়া দিতে রাজি হচ্ছিল না। আমার এক বন্ধুর সহায়তায় অনেক চেষ্টার পরে একটা বাসা পেলাম। এটা ছিল ঢাকার কুলবাগ এলাকার রেল লাইনের পেছনে একটা পুকুরের পাশে। বর্তমান ঢাকার যে রূপ আর বেশ কবছর আগের যে ঢাকা তা সম্পূর্ণ ভিন্ন। ওই বাড়িটার কনস্ট্রাকশন চলছিল, নিচতলায় মাত্র 2টো রুম হয়ে গেছে আর পেছনে কিচেন। আমার বন্ধু বলল, তুমি আপাতত এখানে থাকতে পারো, চিন্তার কোনো কারণ নেই, বাড়িওয়ালার ছেলে আমার পরিচিত। আমি বললাম, না, কোনো অসুবিধা নেই, পরে দেখে শুনে অন্য কোথাও বাসা একটা খুঁজে নিতে পারবো। বছরের মাঝামাঝি সময় আমি ঢাকায় এসেছি এবং কলেজে ভর্তি হয়েছি, চট্টগ্রামে কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে। যাই হোক, বাসায় এসে মালপত্র যাই ছিল তা সেট আপ করে রাতটা ভালোভাবেই ঘুমালাম। নতুন জায়গা, শব্দহীন পরিবেশ, ঘুমের কোনো অসুবিধা হবার কথা না। সকালে কলেজে চলে গেলাম। আমি কলেজে নতুন হিসেবে নানান রকম ফর্মালিটিসে দিন পেরিয়ে গেল। গুলবাগের মোড়ে 2টো রেস্টুরেন্ট ছিল, একটা থেকে খাবার কিনে নিয়ে এসে খেলাম। পড়াশোনার পাট চুকাতে মধ্যরাত হয়ে গেল। কিচেনটা তখনও সম্পূর্ণ হয়নি, তাই চুল। আমি তাড়াহুড়ো করে বিছানার মধ্যে উঠে বসলাম। আশ্চর্যের ব্যাপার, আমার উঠে যাওয়া দেখে ওই মেয়েটা ওখান থেকে সরছিল না। আমি বুঝতে পারছিলাম না কি করব। এখানে মেয়েটি এলো কি করে? দরজা জানলা সব তো বন্ধ, সে কি করে এলো? আমার গলা থেকে অদ্ভুত আওয়াজ বেরিয়ে এলো, তুমি কে? তারপর দেখে সে বিছানা থেকে উঠে দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। পড়ি মোড়ে করে আমি গিয়ে রুমের লাইটটা জ্বালিয়ে দিলাম। তাকিয়ে দেখি দরজা জানলা সব তো বন্ধ, রুমে কেউ নেই। বিছানায় বসে ভেবে কুল কিনারা করতে পারছিলাম না, এটা কি করে সম্ভব? আমার জীবনে যা কখনো ঘটেনি, আচ্ছা তাই ঘটলো। এটা যদি কোনো হিউম্যান হতো তাহলে তার পক্ষে এভাবে ইনভিজিবল হয়ে যাওয়া অসম্ভব। তাহলে ওটা কি ছিল? সারাটা রাত লাইট জ্বালিয়ে রাখলাম, চেষ্টা করলাম ঘুমাতে। সকালে আর কলেজে গেলাম না। আমার এক নানা থাকতেন মতিঝিল কলোনিতে। উনি নাম্বার এনবিআর এর ওখানে একটা বিশেষ একটা সেলে উনি কাজ করতেন। নানা অনেক পরহেজগার মানুষ ছিলেন। ভাবলাম ওখানে গিয়ে নানাকে সবকিছু বলবো। ওনার বাসায় গিয়ে শুনি উনি অফিসে চলে গেছেন। ইয়ারলি ট্যাক্সেশনের মাস, তাই একটু আগে ভাগেই উনি অফিস চলে গেছেন। কিন্তু ওখানে পেলাম নানারই এক দুঃসম্পর্কের কাজিন। এই নানা বাংলাদেশ, ভারত, যত রকমের যতগুলো মাজার শরীফ আছে এমন কোনো মাজারে নেই যে উনি যাননি। বলতে গেলে উনি মাজারেই পড়ে থাকেন, চাকরি বাকরি করতেন না। উনি কিভাবে চলতেন তা কেউ কিছু জানতো না। ওনার বয়স তখন আনুমানিক 50-এর মতো হবে। মাথায় একরাশ ঝাঁকড়া চুল। ওনাকে আমি অনেক বছর আগে চট্টগ্রামে দেখেছিলাম। এখানে দেখে আমি একটু অবাক হলাম। আমাকে দেখে উনি আমাকে চিনতে পারলো। বলল যে, তুমি অমুকের ছেলে না? আমি বললাম জি। তো নানা তখন আমার দিকে কতক্ষণ তাকিয়ে থাকলেন। আমাকে বললেন, ও আচ্ছা আচ্ছা, তো তোমার সমস্যা কি? আমি বললাম, আমার আবার কি সমস্যা? তো উনি বললেন, তুমি ঢাকায় নতুন বাসায় উঠেছো না? আমি একটু বেরোচ্ছি, ওকে ঝাড়ফুঁক করতে হবে। নানি বললেন, কেন, কি হয়েছে? তো উনি বললেন যে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব এসে পরে জানাচ্ছি। নানা কিছুক্ষণ পরে বাইরে থেকে আসলেন। ওনার হাতে অনেকগুলো নিম গাছের পাতা সহ ডাল দেখতে পেলাম। আমি এসব জীবনে কখনো শুনিনি, কখনো দেখিনি, কখনো বিশ্বাসও করিনি। উনি বাথরুমে গিয়ে এক বালতি পানি নিয়ে আসলেন, আমাকে বারান্দায় নিয়ে গেলেন। আমাকে দাঁড় করিয়ে ওই নিম গাছের ডাল দিয়ে জোরে জোরে ঝাড়াঝাড়ি শুরু করে দিলেন। এমন ভাবে ঝাড়ছেন, অন্য সময় হলে হয়তো অনেকেই অনেক ব্যথা পেত। একেবারে মাথার উপর থেকে শুরু করে পা পর্যন্ত উনি ঝাড়ছেন।
কিন্তু আমার তেমন কিছু ব্যথা কিংবা আমি তেমন কিছু অনুভব করতে পারছিলাম না। উনি বিড়বিড় করে কি যেন সবকিছু বলছেন। তখন হঠাৎ করে আমার মনে হলো কেমন একটা আরামের পরশ সারা শরীর জুড়ে, আর মনে হচ্ছিল কি একটা বাতাসের খেলা আমার শরীরের চারপাশে। ঝাড়ার পর উনি বাথরুম থেকে আনা বালতির পানি আমার মাথার উপর ঢেলে দিলেন। বারান্দার এক সাইডে একটা ড্রেন পাইপ থাকে, অনেক সময় পানি ধুলে ওদিক দিয়ে বেরিয়ে যায়। পানি ঢালার পরে অবাক হয়ে তাকিয়ে দেখি গড়িয়ে যাওয়া পানিগুলো একেবারে লাল, টকটকে লাল। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম ঝরে যাওয়া পানির দিকে। উনি বললেন, তুমি বেঁচে গেলে। কিসের থেকে বাঁচলাম? নানা এসব কি বলছেন? নানা বললেন, এসব নিয়ে আর মাথা ঘামিও না, আর কখনো ওদিকে যাবে না। বাসা থেকে যদি তোমার প্রয়োজন হয়, খুব দরকার হয়, কদিন অন্তত চুপচাপ থাকো, তারপরে তুমি অন্য কোথাও কোনো এলাকাতে বাসা খুঁজে নিও। আমি আশা করছি তোমার আর কোনো অসুবিধা হবে না। আমি যা করার করে দিয়েছি। সেদিন রাতে আমার জীবনের বুঝি শ্রেষ্ঠ ঘুম আমি ঘুমিয়েছিলাম। কেমন স্নিগ্ধ, নিশ্চিন্ত এক ঘুমের জগতে হারিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে মনে হলো যে এক নতুন জীবন পেয়েছি। সেই নানাকে ধন্যবাদ। আমার এই জীবনে ওনার সাথে আর কখনো কোথাও দেখা হয়নি। একদিন পরে উনি নানা ঢাকা থেকে চলে গিয়েছিলেন। এখনো আমি জানি না সেই নারী কেন ছিল রাতের আধারে, এবং সে যদি মানুষ কিংবা বা দেশের বাইরে। উঠলেন একটা হোটেলে, রাতের বেলায় জানালার দিকে তাকালেন। হ্যাঁ, ওই ঘটনাটাই, যে ঘটনাটা আমি এখন বলতে চাচ্ছি। এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে পশ্চিমবঙ্গ থেকে আমাদের একজন ভাই। আমরা তার ঘটনাটি শুনে আসব। চলুন শুনে আসি। আশা করছি আপনাদের এই ঘটনাটি অনেক ভালো লাগবে। সাথেই থাকুন। হ্যালো লিসনার্স, আমি অরিজিৎ বিশ্বাস। আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা দক্ষিণ দিনাজপুর, সেখানকার একটি ছোট্ট শহর গঙ্গারামপুরে থাকি। আমি ভূতের গল্প বা ভূতের কোনো অভিজ্ঞতা এই সমস্ত ব্যাপারে প্রচন্ড আগ্রহী, এবং সেই কারণেই বিগত কয়েক বছর ধরে আমি ভূত এফএম খুব কেয়ারফুলি এবং খুব কি বলবো আগ্রহ নিয়ে ফলো করে এসেছি, ফলো করছি, ভূত.com ফলো করছি, কারণ আমার এই জিনিসগুলো বিষয়ে যথেষ্ট আগ্রহ আছে। যাই হোক, আমি আগাগোড়াই ভাবতাম কোনো সময়ে আমি আপনাদের সাথে কোনো একটা স্টোরি বা এক্সপিরিয়েন্স শেয়ার করব, বাট বিভিন্ন কারণে সেটা হয়নি। তবে আজকে আমি প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে। জানি না আপনাদের কেমন লাগবে, তবে প্রথমবার যেহেতু যদি কোনো ভুল ত্রুটি হয় বা বলতে গিয়ে কোথাও কিছু সমস্যা হয়, তাহলে আমি আশা করব যে আপনারা নিজ গুণে আমাকে মার্জনা করবেন। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে 2008 সালের, এবং এই ঘটনাটা ঘটে আমার বর্তমানে যিনি স্ত্রী তার সাথে, এবং তার কাছ থেকেই আমি এই এক্সপিরিয়েন্সটা গোটাটা শুনি আর কি, এবং তার মতো করেই আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু সেটা আমার নিজের ভাষায়। যাই হোক, সালটা ছিল 2008 সাল, এবং 2008 সালে আমিও যে কলেজে পড়তাম, আমার স্ত্রীও সেই কলেজেই পড়তো, এবং সে আমার থেকে 1 বছরের জুনিয়র ছিল। তো যাই হোক, সেই সময় আমাদের নিয়ম ছিল আর কি, ইউনিভার্সিটির একটা নিয়ম ছিল যে বিজ্ঞান বিষয়ে যে সমস্ত অনার্স আছে সেই সমস্ত পেপারগুলো, যেগুলো রিটেন পরীক্ষা হয়, সেগুলো নিজস্ব কলেজেই হতো, এবং যেগুলো প্র্যাকটিক্যাল এক্সাম সেগুলো অন্য কোনো কলেজে, ওই ইউনিভার্সিটির আন্ডারেই অন্য কোনো কলেজে ভেন্যু হতো, এবং সেখানে গিয়ে আমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হতো। যাই হোক, 2008 সালে আমার স্ত্রী, বর্তমানে স্ত্রী, সেই সময় আমরা একই কলেজ মেট ছিলাম, বাট আমার থেকে 1 ক্লাস নিচে পড়তো। তো যাই হোক, তো এটা তার কথা অনুযায়ী যে তার এক্সামের সিট পড়েছিল অন্য একটি শহরে, অন্য একটি কলেজে, সেটা হলো শিলিগুড়ি কলেজ। তো শিলিগুড়ি কলেজে যেহেতু পরীক্ষা পড়েছিল, সেখানে আমার স্ত্রী
এবং তার মা, এই দুজন তারা সেখানে যায় এবং সেখানে পরীক্ষা টরীক্ষা যেরকম যা যা দেওয়ার কথা সেইভাবে তারা দিয়ে সেদিন রাতে আর ফেরার মতো কোনো ব্যবস্থা ছিল না, যেহেতু সেই জন্য তারা সেখানেই একটি হোটেল বুক করে আর কি, হোটেলে একটি রুম বুক করে। তো তারা যে হোটেলের রুমটা বুক করে সেই হোটেলটি সেখানকার একটি নামকরা হোটেল, এবং সেই হোটেলের নাম আমি এখানে বলছি না, কিন্তু সেই হোটেলটি শিলিগুড়ির একটি খুবই নামকরা হোটেল, এবং সেখানে অনেক সময় অনেক সেলিব্রিটিরাও সেখানে থাকতো আর কি, এখনো থাকে। এবং সেই সময় 2008 সালে শিলিগুড়ি বা আমাদের এখানকার যে নর্থ বেঙ্গল এরিয়া আছে সেখানে একটা ঝামেলা চলছিল। ওই সেই গোর্খা জনমুক্তি মোর্চা তাদের একটা নিজস্ব ইস্যু নিয়ে একটা বিশাল ঝামেলা চলছিল আর কি। তো সেই কারণে বাইরের লোকজনকে অনেক হোটেল রুম দিতে রাজি হতো না, বাট স্টিল আমার স্ত্রী এবং আমার বর্তমানে শাশুড়ি তারা ওই হোটেলটিতে যায় এবং অনেক রিকোয়েস্টের পরে তারা একটি রুম পেয়ে যায়। তো যাই হোক, তারপর তারা দুজনে যখন রুমে ঢুকবে আর কি, তখন আমার যে শাশুড়ি তার মনে পড়ে যে তার বোনের একটি ছেলে আছে প্রাপ্তবয়স্ক, এবং সে সেই সময় মাছের ব্যবসা করতো, এবং মাছের ব্যবসা করতে মাঝে মাঝেই তাকে শিলিগুড়ির দিকে যেতে হতো। তো তিনি তখন সেই দাদাকে ফোন করেন এবং সেই দাদাকে বলেন যে আমরা আজকে শিলিগুড়িতেই আছি, তুমিও আজকে এখানে চলে এসো। তো সেই কথা মতো সেই দাদা সেই হোটেলে চলে আসে, এবং যে রুমটা দেওয়া হয়েছিল সেই রুমটা ছিল ডবল বেডের রুম, এবং সেই রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যেরকম একটা কি বলবো মানে ভালো একটা রুম যেরকম যেরকম ফ্যাসিলিটি থাকা দরকার সেই সমস্ত ফ্যাসিলিটি সেখানে ছিল। একদম যে সমস্ত জিনিস একটা হোটেল রুমে একটা 3rd স্টার বা 4th স্টার হোটেলে থাকা দরকার সেগুলো সবকিছুই ছিল। তো যাই হোক, তারা তিনজন মিলে রুমে ঢুকে পড়ে। এবার ধীরে ধীরে বিভিন্ন রকম ঘটনা পরম্পরা শুরু হতে থাকে। আমার বর্তমানে যিনি আমার স্ত্রী, সে তখন ওই হোটেলের যে জানলাগুলো ছিল সেই জানলাগুলো ছিল কাঁচের জানলা, এবং বাইরেটা দেখা যেত, ভেতরটা বাইরে থেকে দেখা যেত না, এরকম এরকম গ্লাস ছিল। তো সেখানে পর্দা লাগানো ছিল। তো আমার স্ত্রী তখন সেই পর্দাগুলো সরিয়ে দিতে যায়, এবং সরিয়ে দিতে গিয়েই হঠাৎ করে সে মানে একটু চমকে যায়। কেন চমকে যায় সেটা একটু পরে বলছি। তো যথারীতি সে চমকে গিয়েছে, এবং সে তখন ভেবেছে যে ঠিক আছে, যা দেখেছি এটা নিয়ে বেশি কিছু চিৎকার চেঁচামেচি করবো না, কারণ সাথে বয়স্ক মা আছে, মাও হয়তো ভয় পেয়ে যেতে পারে। সো সে জিনিসটা চেপে যায়। তো কিছুক্ষণ পরে আমার যে শাশুড়ি, তিনিও একই রকম একটা এক্সপিরিয়েন্স করেন আর কি। তিনিও সেই জানলার কাছে গিয়ে হঠাৎ করে চমকে ওঠেন। তো তিনিও ভাবেন যে না, এটা আমি কারোর সাথে শেয়ার করব না, সাথে মেয়ে আছে, মেয়ে হয়তো ভয়টায় পেয়ে যেতে পারে। সো এরকম ভাবে প্রত্যেকেই এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে, কিন্তু কেউ কাউকে বলে না। প্রত্যেকেই ভাবে যে অন্যকে বললে হয়তো সবাই ভয় পেয়ে যাবে। তো যাই হোক, তো ঘটনাটা ছিল এরকম যে তারা যখন ওই জানালার কাছে গিয়ে পর্দাটা সরাতে যাচ্ছিল, তখন সেই কাঁচের মধ্যে নিজের কঙ্কালটা দেখতে পাচ্ছিল। এবার সেটা নিজেদের কঙ্কাল দেখতে পেয়েছে না অন্য কোনো জিনিসের কঙ্কাল, সেটা নিয়ে সন্দেহ আছে, বাট তারা ওই কাঁচের মধ্যে একটা কঙ্কালের রিফ্লেকশন দেখতে পাচ্ছিল। তো যাই হোক, এরকম একটা ঘটনা ঘটে। প্রত্যেকেই নিজের নিজের মতো করে এটা এক্সপিরিয়েন্স করে, বাট কেউ কারোর সাথে শেয়ার করে না। তো যাই হোক, তারপর রাতের দিকে যখন তারা খাওয়ার
খাওয়ার জন্য নিচে আসে, মানে সেই হোটেলটা শুধুমাত্র লজিং এর জন্যই ছিল আর কি। সেখানে খাবার দাবারটা নিচে থেকে কোনো একটি হোটেলে গিয়ে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসতে হতো। তো যাই হোক, তারা প্রত্যেকেই 3 জনে মিলে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আসে। তখন ফিরতে ফিরতে তাদের মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে যায় ঘরে। তো ঘরে 10টা সাড়ে 10টার সময় যখন তারা প্রত্যেকে ফিরে আসে, তারপর থেকেই তারা ঘরটার মধ্যে একটা আলাদা রকমের কিছু মানে ফিল করে আর কি, যে ঘরটা অস্বাভাবিক রকমের মানে সাইলেন্স ঘরের মধ্যে। এবং তারা এই আনক্যানি জিনিসটা প্রত্যেকেই এক্সপিরিয়েন্স করছিল, কিন্তু কেউ কারোর সাথে শেয়ার করছিল না। তো যাই হোক, এরপরে প্রত্যেকেই ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে। তো এরই মধ্যে আমার স্ত্রী যখন ওই ওয়াশরুমে যায়, তখন ওয়াশরুমে গিয়ে যথারীতি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন বেরোতে যাবে, তখন দেখে যে দরজাটা খুলছে না। ভেতর থেকে দরজাটা খুলে বাইরে বেরোতে আসবে, কিন্তু দরজাটা খুলছে না। তো যাই হোক, যথারীতি সে মাকে ডাক দেয়, বাট বাইরে থেকেও দরজা আটকানো ছিল না। তো বাইরে থেকেও দরজাটা খোলাই ছিল ওয়াশরুমের, বাট স্টিল দরজাটা খুলছিল না। তো এরকম করে মোটামুটি 10-15 মিনিট ধরে অনেক চেষ্টা চরিত্র করার পরেও দরজাটা খুলছিল না। তারপরে হঠাৎ এক সময় দরজাটা দরম করে খুলে যায়। তো তারপরে যাই হোক, আমার স্ত্রী বাইরে বেরিয়ে আসে এবং তখন সবাই একটু ধাতস্থ হয়ে সবাই বিকেল বেলায় যে ওই জানলার মধ্যে যে জিনিসটা দেখেছিল তারা প্রত্যেকের সাথে শেয়ার করে। তো তারপর থেকেই প্রত্যেকের মনে হয় যে এই ঘরের মধ্যে কিছু একটা অস্বাভাবিক জিনিস আছে। তো যাই হোক, সে সমস্ত বলার পরে তারা যেহেতু হিন্দু ধর্মাবলম্বী, সেই জন্য তারা নিজেদের ঈশ্বরকে ডাকে, গায়ত্রী মন্ত্র জপ করে টোরে তারা বিছানায় চলে যায়। ওই দাদা একটি আলাদা বিছানায় এবং আরেকটি বেড ছিল, সেই বেডে আমার শাশুড়ি এবং আমার স্ত্রী তারা শুয়ে পড়ে। তো এবার শুতে গিয়ে আমার স্ত্রী লক্ষ্য করে যে তার বেডের ঠিক মাথার দিকে গোটা ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ছিমছাম ঘর, এবং ঘরে নতুন রং করা হয়েছে, রঙের গন্ধ পর্যন্ত পাওয়া যাচ্ছে। বাট ওই আমার স্ত্রী যেখানে মাথা দিয়েছে, ঠিক তার মাথার কাছে একটি জায়গায় একটা লাল দাগ। এবার সেই লাল দাগটা কিসের দাগ সেটা তারা ভেবেছিল কেউ হয়তো পানের পিক বা গুটখা খেয়ে সেখানে হয়তো ফেলেছিল, সেটার দাগ। বাট সেখানটায় রংটা পড়েনি, নতুন যে রং করা হয়েছে সেই রংটা হয়তো সেখানে পড়েনি। তো তারা এটা ভেবেছিল। বাট সে যখনই শুতে যায় তখন তার অস্বস্তি হতে থাকে এবং কোনোভাবেই তার ঘুম টুম আসছিল না। তো এরপর যেটা শুরু হয়, লাইট অফ করে দেওয়ার পরে প্রচন্ড ধাক্কাধাক্কি শুরু হয় তাদের রুমের দরজার মধ্যে, এবং আওয়াজটা ছিল এরকম ধাক 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 ধাক, এরকম ভাবে কন্টিনিউ ভাবে দরজায় আঘাত হতে থাকে। এবং তারা ভাবে যে এত রাতে কে এসছে, এত রাতে তখন প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। তো স্বাভাবিক সেই সময় রিসেপশন থেকে কেউ আসবে না। তো তারা ভাবতে থাকে এরকম, এবং তার দাদা তখন বলে যে যেই আসুক এখন আমরা দরজা টরজা খুলতে পারবো না, যে যদি সেরকম কোনো দরকার থাকে তাহলে রিসেপশন থেকে আমাদের এখানে ফোন করবে, ফোন করে আমাদের যা বলার বলবে। তো তারা দরজা টরজা খোলে না, কিন্তু কন্টিনিউ এইরকম আওয়াজ হতেই থাকে, আঘাত পড়তেই থাকে দরজার মধ্যে। এরপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে প্রচন্ড একটা মানে স্যাড একটা কান্না শুরু হয়, এবং সেটাও ওই দরজার কাছ থেকেই শুরু হয়। মানে প্রচন্ড দুঃখে বা প্রচন্ড কষ্টে যদি কেউ কান্নাকাটি করে সেরকম যেটা আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ। কান্নার আওয়াজটা অনেকটা এরকম, এরকম করে কান্নার আওয়াজ হতেই থাকে, এবং তার সাথে সাথে ওই দরজায় ধাক্কা অনবরত চলতেই থাকে।
এবার তিনজনেই প্রত্যেকে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তারা সঙ্গে সঙ্গে ঘরের দরজা কাছে গিয়ে কিছু শোনার চেষ্টা করে, কিন্তু ওই সমস্ত বাদে আর কিছুই শোনা যাচ্ছিল না। কন্টিনিউ ওই ধাক্কা দেওয়ার আওয়াজ এবং কান্নার আওয়াজ শুনতেই থাকে এবং তারা ঘরের লাইট টাইট জ্বালিয়ে ফেলে এবং তারা একই বিছানায় তিনজন একদম জড়সড় হয়ে বসে প্রত্যেকে নিজের নিজের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরকে ডাকতে থাকে। তো এরকম হতে থাকে প্রায় তখন 3টা বা 3:30 বাজে সেই সময়। তো এরকম হতেই থাকে। তো এরপরে যখন ওই 3টে 3:30 বাজে তখন হঠাৎ করে দরজাটা খুলে যায় এবং দরাম করে আওয়াজ করে দরজাটা খুলে যায় এবং সেই সময় ওর দাদা সঙ্গে সঙ্গে দরজা খোলা পাওয়ার সাথে সাথে দৌড়ে নিচে যায় রিসেপশনে যাওয়ার জন্য বেরিয়ে যায় ঘর থেকে এবং রিসেপশনে একজন মানে ঘুমিয়েছিল আর কি, একজন হোটেলের স্টাফ, তাকে প্রায় জামার কলার ধরে মানে একদম রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে ব্যাপারটা কি, তোমরা কি কোন রুম আমাদেরকে দিয়েছো, আমরা রুমে থাকতে পারছি না, রুমে এরকম এরকম সমস্যা হচ্ছে, কি সমস্যা কি, তোমরা এটা কেন করলে? তো যাই হোক, সেই স্টাফ তখন বলে যে স্যার দয়া করে এরকম কিছু চেঁচামেচি করবেন না, দয়া করে আমাদেরকে ক্ষমা করুন, আপনাদের কাছ থেকে আমরা রুমের কোনো চার্জ বা কিছু নেব না, আপনারা দয়া করে এরকম চেঁচামেচি করবেন না, এটা হোটেলের একটা মান সম্মানের ব্যাপার। তো যাই হোক, এরকম হওয়ার পর তারপর আমার শাশুড়িও নিচে চলে যান এবং আমার স্ত্রীও নিচে চলে যায়, গিয়ে তারা দাদাকে আটকায় আর কি। তারপর দাদা সেই সময় মোটামুটি ভোর হয়ে গেছে আর কি, তখন তারা সবাই নিচে গিয়ে একটি গুমটি চায়ের দোকান ছিল আর কি, সেই চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে তারা নিজেদের মধ্যে গল্প করছিল আর কি। তখন চায়ের দোকানদার তাদেরকে জিজ্ঞেস করে আর কি যে আপনারা কি বাইরে থেকে এসছেন? তো তখন আমার শাশুড়ি বলে হ্যাঁ, আমরা এরকম সমস্ত ঘটনাটা ডিটেলসটা বলে এবং সেই সময় সেই চায়ের দোকানদার বলে যে আপনারা এই হোটেলে আছেন, এই হোটেলের এই রুমটাতে তো কয়েকদিন আগে একজন মধ্যবয়স্ক মানুষকে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে আর কি, এবং তারপর থেকে ওই রুমটা কাউকে দেওয়া হয় না। তা আপনারা ওই রুমে কি করে আছেন? তো তখনই তারা বুঝতে পারে যে এই একটা গন্ডগোল হয়েছে আর কি। তখন তারা আবার হোটেলে ফেরত আসার পর তারা সম্পূর্ণ যা যা লাগেজ টাগেজ ছিল সে সমস্ত কিছু গোছগাছ করে তারা তখন হোটেল ছাড়তে প্রস্তুত হয় এবং হোটেল ছাড়তে গিয়ে তারা দরজার কাছে একজন মহিলাকে দেখতে পায়। তো সেই মহিলা মানে যে রুমটাতে ছিলেন আর কি আমার শাশুড়িরা, সেই রুমটা হচ্ছে 3 তলায় এবং 4 তলায় ঠিক সেই রুমের ওপরেই হচ্ছে ওই মহিলাটি থাকতেন। তো সেই মহিলাটি তাদের দরজার কাছে এসে দাঁড়িয়েছিলেন। তো সেই মহিলা তখন আমার শাশুড়িকে বলেন যে আপনারা ঠিক আছেন তো, আপনাদের সাথে কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি তো, আপনাদের সবাই ঠিক আছে তো, শারীরিকভাবে বা মানসিকভাবে আপনাদের কোনো ক্ষতি টতি হয়নি তো? তো এটা বলার পরে তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি কিছু জানেন? তখন ওই মহিলা বলেন আর কি যে আসলে এই রুমে আমি অনেকদিন ধরেই আছি, আমি একটা প্রজেক্টের ব্যাপারে এখানে এসেছি, প্রায় মাসখানেক হলো এই হোটেলে আছি। তো এই রুমে একটি এরকম ঘটনা ঘটেছে, একজন মধ্যবয়স্ক পুরুষকে হত্যা করা হয়েছে এবং তারপর থেকে এই রুমের মধ্যে কেউ থাকতে পারে না এবং এই রুমটা কাউকে দেওয়াও হয় না। তো আমি ওই জন্যই বারবার এখানে আসছিলাম এবং আপনাদেরকে দেখছিলাম যে আপনারা সব ঠিকঠাক আছেন কিনা। তো আপনাদের আওয়াজ টাওয়াজ পাচ্ছিলাম, সেই জন্য আমি নিশ্চিন্ত ছিলাম আর কি যে আপনাদের সাথে খারাপ কিছু হয়নি। তো যাই হোক, এর সমস্ত বলা টলার পর সেই মহিলার সাথে কথাবার্তা শেষ করে আমার শাশুড়ি, স্ত্রী এবং আমার সেই দাদা, তারা প্রত্যেকে নিচে চলে আসে এবং
রিসেপশনে গিয়ে তারা তখন বলে যে আপনারা কি ধরনের মানুষ, আপনারা হোটেলে যদি এরকম একটা রুম দিয়েছেন আমাদেরকে জানাবেন না কেন? তো তখন অনেক হাতে পায়ে ধরা হয় আবারও, এবং তাদেরকে বলা হয় যে আপনারা দয়া করে এটা কাউকে জানাবেন না, আমাদের হোটেলের নামটা জানাবেন না কাউকে, এটা মান সম্মানের ব্যাপার, হোটেলের রেপুটেশনের ব্যাপার। তো সেই সময় তাদের কাছ থেকে টাকা পয়সা কিছুই নেওয়া হয় না আর কি হোটেলে, জাস্ট সেই যে পাশের যে নিচে রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করে বিলটা হয়েছিল সেই বিলটাই খালি তারা নেয়, কিন্তু বাকি যে হোটেলের যে চার্জ সেটা তারা নেয় না আর কি। এবং তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করে যে প্লিজ আপনারা কারো কাছে হোটেলের নাম বা হোটেলের পরিচয়টা দেবেন না দয়া করে। তো তারপর আমার স্ত্রী এবং আমার শাশুড়ি এবং আমার এই দাদা তারা প্রত্যেকে ভোর হওয়ার সাথে সাথে সেখান থেকে গাড়ি করে আর কি নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর কি। তো এটাই ছিল ঘটনা, একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমার স্ত্রীর মুখ থেকে শোনা। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং ফুর্তিতে থাকবেন, মজায় থাকবেন। আর আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমাকে এরকম কোনো এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে না হয়। সবাই ভালো থাকবেন, টাটা। Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, এবং বলেছিলাম যে আজকে আরো একটা ঘটনা পড়ব এবং কিছুক্ষণের মধ্যে আমি সেই ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাবো। তার আগে আরো একবার ঢাকায় ফিরে আসতে চাই। আমরা শুরু করেছিলাম বাংলাদেশ দিয়ে, সেখান থেকে কানাডা, তারপরে কলকাতা, তারপরে আবার ঢাকা। চমৎকার, খুব ভালো একটা জার্নি হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে চোখ বন্ধ করে আজকের ঘটনাগুলো অনুভব করুন, আর এই গল্পের ছলে, ঘটনার ছলে ঘুরে আসুন পুরো পৃথিবীটা আমার সাথে। আর যদি আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে ইমেল করুন russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। ব্যাস, হয়ে গেল। আমরা এখন সরাসরি ঘটনায় চলে যাব এবং এই ঘটনাটি আমাদের ঢাকা থেকে তোফা পাঠিয়েছেন এবং তোফার এই ঘটনাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তোফার এই ঘটনাটি শুনুন, ভালো লাগবে। তারপরেই আমি ফিরে আসবো, আবার সাথেই থাকুন। হ্যালো রাসেল ভাই, সালাম আলাইকুম। আমি তোফা ঢাকা থেকে বলছি। জানি আপনি ভালো আছেন এবং আপনি ভালোর দলে সবসময় ভালোই থাকেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, 2008 সাল থেকে আমি ভূত এফএম শুনে আসছিলাম, বাট আলটিমেটলি সেটা শেষ। এখন আপনি আছেন, সেটাই আমাদের ভরসা। তো গল্পটা আসলে শেয়ার করতে চাচ্ছিলাম অনেক আগে থেকেই। ঘটনাটা 2007 বা 2008 আমার জীবনের একমাত্র একটা অ্যাবনর্মাল বা প্যারানর্মাল ঘটনা। সো আমি এটা আজকে শেয়ার করতে চাচ্ছি আপনার সাথে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আচ্ছা, ঘটনাটা খুব সিম্পল হয়তো, বাট আমার কাছে খুবই মানে কি বলবো, সেটা স্কেরি একটা এক্সপিরিয়েন্স ছিল। সো আমাদের বাসা ছিল তখন হচ্ছে ঢাকার মালিবাগে। সো এটা আসলে স্পেসিফিক আমি জায়গার নাম বললাম এই কারণে, কারণ জায়গা নিয়ে বা স্পেসিফিক কোনো বাসা নিয়ে আসলে ঘটনা না, ঘটনা একদিনের। কারণ আমরা যে বাসাটা ছিলাম সেই বাসাটায় অলমোস্ট 25 বছরের মতো ছিলাম, বাট 25 বছরে কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস কখনোই হয়নি, কারোর সাথেই হয়নি। মাঝে মধ্যে ছাদে একটা সাউন্ড হতো, বাট ওটা আসলে ওরকম তেমন কিছু না, ছাদে গেলে কিছু দেখা যেত না। সো আমাদের বাসার পাশেই একটা বাসা ছিল, সেটা হচ্ছে ওদের 5 তলা বিল্ডিং, আমাদেরটা হচ্ছে 6 তলা বিল্ডিং। তো আমরা 6 তলায় থাকতাম। সো সুবিধা যেটা ছিল, 5 তলার মানে যে ছাদের সাথে আমাদের পুরো ফ্লোরটা ছিল। সো আলটিমেটলি আর 2 বিল্ডিং এর আশেপাশে কোনো বিল্ডিং ছিল না, আমাদের মেইন রোড ছিল, মানে রাস্তার উপরে 2টা বিল্ডিং। সো আলটিমেটলি এই 2টা বাসা পাশাপাশি, এবং খুব বেশি হলে 1 মিটারের মতো আসলে, মানে ওরা যদি কেউ ছাদে উঠতো, ওদের বাসা যারা ছাদে উঠতো তাদের সাথে আমরা কথা বলতাম, আমার ফ্রেন্ডসরাই ছিল। সো ওরা যখন কিছু দিতে চাইতো ইজিলি আমরা হাত দিয়ে আনা নেওয়া করতে পারতাম, খুব ক্লোজে মানে ছিল বিল্ডিং 2টার অবস্থা। সো
এরকমই অবস্থায় আমার বাবা সেদিন বাসায় ছিলেন না, উনি দেশের বাড়িতে গিয়েছিলেন। তো আমরা বাসায় 3 জন, মাকে বলিনি, আমার ভাই বোন নেই, আমি একা। সো আমার আম্মু, আমি এবং আমাদের কাজের মেয়ে ছিল। সো আমরা সেদিন একই রুমে, যেহেতু কেউ নাই, পুরুষ মানুষ, মানে এরকমই একটা মাথায় কাজ করছিল। নর্মালি আমার রুমে আমার কাজের মেয়ে আর আমি একসাথে ঘুমাতাম, ও নিচে আমি উপরে। সো নর্মালি সেদিন হলো কি সবাই আমরা একসাথে ঘুমাবো, এরকম একটা প্ল্যান হলো, কারণ বাবা সচরাচর দেশে যায় না একা। তো এরকমই ছিল। আমাদের বেডরুমটার একটু ডেসক্রিপশন দেই। বেডরুমটার থেকে শুরু করে আমাদের কিচেন পর্যন্ত একটু লম্বা বাসাটার স্ট্রাকচারটা। আর এই বেডরুমের পাশে ছিল বারান্দা, বারান্দাটা একটু বড়। তো আমাদের যে পাশের বিল্ডিংটা, সেটা ছাদটা ছিল সেই বেডরুম থেকে শুরু করে কিচেন পার হয়েও ছাদটা একটু বেশি, অর্থাৎ ওদের প্লটটা একটু বেশি ছিল, বিল্ডিং একটু মানে আমাদের বিল্ডিং থেকে বড় ছিল। সো আমাদের পুরো বাসাটা কভার করেও ওদের ছাদটা আর একটু সামনে চলে গিয়েছিল। সো পুরো বাসাটাই ছাদ থেকে দেখা যেত এবং খুব সুন্দর বাতাস টাতাস, আলো বাতাস ছিল। আর যেটা হতো বা আমাদের বাসার সবসময় দরজা জানালা ছাদের পাশে খোলাই থাকতো, কারণ হচ্ছে ওদের বাড়িওয়ালারা ছাড়া ছাদে কেউ উঠতো না। তো যার কারণে আমরা খুব কমফোর্টেবল ফিল করতাম এবং সবসময় এই দরজা জানালা পর্দা কিছুই আর কি মানে আলো বাতাসের জন্য সবই ওপেন থাকতো। সো 2000 আমি একটু বলে নেই, আমরা এই বাসায় এসেছিলাম 92 or 1 এর দিকে। তো তখন আমি অনেক ছোট, আর আমি 98 না সরি 2007-এর ঘটনা যদি বলি, তখন আমার ইন্টার পরীক্ষার পর ব্রেক চলছিল, আমি তখন অ্যাডমিশন টেস্টে কোথাও ভর্তি হইনি। সো ওই সময় আমার অভ্যাস ছিল আমি রাতের বেলা বই পড়তাম। তো ওই সময় আমি মাসুদ রানার খুব মানে ফ্যান ছিলাম এবং মাসুদ রানার একটা বই পড়ছিলাম। তো পড়তে পড়তে সেদিন সরি এখানে একটু বলে নেই, সেদিন রুমের মধ্যে আমার আম্মুর বেডরুমে আমরা আসলে মানে সবাই একসাথে ছিলাম। তো কাজের মেয়েটা ছিল হচ্ছে নিচে, উপরে আমি আর আম্মু। তো ও যে বরাবর ছিল ওই বরাবরই আসলে দরজা, এবং দরজাটা ওপেনে ছিল বাতাস আসার জন্য, যেহেতু এটা জুন মাসের দিকে, সো একটু গরম। সো দরজা ওপেন করে আমরা ঘুমাচ্ছিলাম। তো আমি আসলে সজাগ, আমি বই পড়ছিলাম। তো বই পড়তে পড়তে হঠাৎ 3টার দিকে আমি শব্দ শুনতে পেলাম, আমার পাশেই জানালা ছিল। সো আমি দেখলামও যে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি যেটাকে বলে, হঠাৎ করে। তো বৃষ্টি দেখার পর আমার হঠাৎ করে মনে হলো যে আমাদের বারান্দায় কিছু কাপড় আছে যেগুলো ড্রাই, এবং ওগুলো আনার জন্য আমি দৌড় দিলাম। দৌড় দিয়ে বারান্দায় যখন গেলাম, লাইট জ্বালানোর মানে অপশন ছিল। সো লাইট জ্বালানোর পর সত্যি কথা বলতে খুবই সুন্দর একটা সিচুয়েশন, বাতাস খুব সুন্দর, চারপাশে একটা বৃষ্টি ভর দিয়ে দাঁড়ানো ছিল, যার কারণে আমি তাকে ছোট ভাবছিলাম, বাট ফ্রকটা আমি আসলে মানে কারেক্ট করতে পারলাম না। দেন আমি যেটা মানে পরের সেকেন্ডে আমি যেটা বুঝলাম যে সে আসলে হামাগুড়ি দিয়ে আসছে। এবং আরেকটু ভালো করে আমি মানে বৃষ্টিটা কিন্তু এমন না যে আমি তাকে বুঝতে পারবো না, কারণ সে অনেক দূরে না, ছাদের এই কর্নার সেই কর্নার, এবং আমার প্রতিদিনের চেনা শোনা জায়গায়, নতুন জায়গাও না। তো তখন দেখলাম, আমার কাছে এটা মনে হচ্ছিল যে সে ছেলে নামে বুঝতে পারছি না, বাট তার গায়ে কোনো জামা কাপড় ছিল না। এবং এটার জন্য আমি আরো বেশি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে এটা আসলে কে হতে পারে। আমার মাথায় আসলে অ্যাবনর্মাল কোনো কিছু তখনও হিট করেনি। আমার মাথায় ছিল যে কি তাহলে কি দারোয়ান নাকি কেউ চোর, আসলে কোনো কিছু এরকম মানে আসলে মাসুদ রানার বই থেকে রিয়েলিটিতে আসতে আসতে অ্যাবনর্মাল কিছু দেখবো এরকম আসলে আমার মাথায় ওই সময় ব্রেন রেডি ছিল না। তো তারপরে যখন আমি দেখলাম সে অনেকটা মানে হাফ ছাদ পার হয়ে সরাসরি আমার দিকে আসছে, ঠিক ওই সময় আমার কাছে মনে হলো যে না, এটা তো আসলে নর্মাল একটা কিছু, এটা নর্মাল হতে পারে না, কারণ এই জিনিসটা খুবই হরেবল। এবং আমি নোটিস করলাম আমার দিকে সে হামাগুড়ি দিতে দিতে আসছে। সো একটা নর্মাল মানুষ সে কিন্তু হামাগুড়ি দিতে দিতে আসবে না, এবং তার হাত পা মানে স্ট্রাকচারটা এরকম যে আমার কাছে মনে হচ্ছিল বড় ছোট হচ্ছে, যার কারণে আমি ফার্স্টে ছোট কাজের মেয়ে ভাবলাম, তারপর ভাবলাম পাশের দারোয়ান, বাট আলটিমেটলি এরকম কেউই ছিল না। সেকেন্ডের মধ্যে আমি দেখলাম আমার গুজবাম সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। তো আমি জাস্ট লাভ দিয়েই বলে, মানুষ ভয় পেলে কি করে যায় না, লাইট জ্বালানো অবস্থায় আমি কাপড় নিতে পারিনি, ওই অবস্থায় আমি এক লাফে আম্মুর মানে খাটে জাস্ট দাঁড়িয়ে আমি আম্মুকে ডাকলাম এবং আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তখন মানে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। আম্মু উঠলো,
আমাদের কাজের মেয়েটা উঠলো, বাট আম্মুর সাথে সাথেই আম্মু যেহেতু তাহাজ্জুদের নামাজ পড়তো, তো আম্মুর আসলে ওই জিনিসটা কাজ করেনি যে ভূত জিন বা আমি এরকম কিছু দেখছি। আম্মুর মাথায় ছিল যে কেউ বুঝি চুরির মতলব। শুনছেন ভূত.com, একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা, এবং এই ঘটনাটি আমাদের একজন লিসেনার, আমি অনেকক্ষণ ধরে বলেছিলাম আপনাদেরকে যে আমরা আরো একটা ঘটনা আপনাকে পড়ে শোনাবো। এটা সেই ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি। আমি জানি যে এই ঘটনা শোনার পরে আবার কেউ চলে যেতে চান না। আচ্ছা, দেখা যাক কি হয়। আমরা কি আর লম্বা করবো কিনা সেটাও জানি না, সো আমাদের সঙ্গেই থাকুন। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, শুভ সন্ধ্যা। আমি চাই আপনি ঘটনাটি পড়ে শোনান। আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, দোয়া করবেন আমার জন্য। আমি আসাদ রিসাত, আমি থাকি ফ্রান্সের প্যারিসে। এবং তারপর তিনি লিখেছেন যে আমি একটি মেরির বাসায়, যার মানে হলো একটি সরকারি বাসায়। আমি এখনো বুঝতে পারছি না আমার এবং আমার গার্লফ্রেন্ডের সাথে এরকম ঘটনাও ঘটবে। বলে রাখা ভালো, আমি এবং আমার গার্লফ্রেন্ড ঐশী, আমরা একটা ইউনিভার্সিটিতে পড়ি, এখানে লয়ের স্টুডেন্ট আমরা। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। ঘটনাটি অতি সাধারণ, তবে আমি ভাবি প্যারিসের মতো এমন একটি জায়গায় এই ধরনের ঘটনা ফেস করতে হবে, এটা কিভাবে সম্ভব? যাই হোক, ঘটনা ঘটে 18 সেপ্টেম্বর 2019, পিএসজি এবং রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন লিগ ম্যাচের দিন, যা আমার বাসা থেকে মেট্রো 9 দিয়ে যেতে হয় এবং যা আমার বাসার পরের স্টপেজ। মানে রাজপুত্রদের মাঠের নামে এটা পরিচিত, যেটা হচ্ছে একটা নাম তিনি বলেছেন যে পার্ক দেস প্রিন্সেস, না প্রিন্সেস, হ্যাঁ এরকমই কিছু একটা, মনে হয় আমি উচ্চারণ ভুল করতে পারি, আই ডোন্ট নো। আমি এবং ঐশী, আমরা দুজন ম্যাচ শেষ করে সেখানেই রাতের খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই। রাত 1টা বেজে যাওয়ার কারণে মেট্রো লাইন বন্ধ হয়ে যায় এবং সেখান থেকে বাসার দূরত্ব বেশি দূর না হয় আমরা দুজন ডিসিশন নিলাম যে আমরা হেঁটেই চলে যাব। যেই ভাবা সেই কাজ, আমরা হাঁটা শুরু করলাম এবং একটা সময় আমরা বাসার সামনেও চলে আসলাম। কিন্তু এই সময় যখনই আমি বাসার গেটের কাছে আসলাম, তখনই দেখলাম একটা জাপানিজ মেয়ে আমাদের বাসার পেছনের পার্কের গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং আমাদের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা আমি খেয়াল করেও ঐশীকে বুঝতে দিলাম না। সাথে সাথে দেরি না করে কার্ড পাঞ্চ করে আমি গেটের ভেতরে ঢুকে পড়লাম আর বাসায় চলে গেলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি আর ঐশী দুজনে কফি হাতে নিয়ে বারান্দায় এসে বসলাম এবং ঠিক তখনই সেই মেয়েটাকে দেখলাম আমাদের দিকে তাকিয়ে আছে একই জায়গায় দাঁড়িয়ে। ব্যাপারটা আমরা দুজনেই খেয়াল করলাম। পরবর্তীতে আমরা দুজনেই ভেতরে চলে গেলাম। পরের দিন আমি সন্ধ্যাবেলায় সুপার শপে যাওয়ার জন্য যখন রেডি হচ্ছিলাম, তখন জানালায় চোখ পড়তেই দেখি সেই মেয়েটি আমার বাসার ছাদে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমিও ঠিক তার দিকেই তাকিয়ে আছি। আমার চোখ যেন কোনোভাবেই সরছে না। হঠাৎ করেই ঐশী আমাকে ডাক দিলে আমি সাথে সাথে চমকে উঠি। যেই আমি ঐশীকে দেখানোর জন্য ওদিকে তাকাই, তখন দেখি সেই মেয়েটি নেই। ব্যাপারটা ওকে আমি বুঝতে দেইনি এবং মনে মনে যদিও আমার ভেতরে কাঁটা দিয়ে উঠেছে। ভেবেছিলাম এগুলো সবই হয়তো আমার মনের ভুল, এবং এই কথাটি যে ভুল প্রমাণিত হলো তার ঠিক 4 দিন পর রাত 12:55 মেট্রো 9-এর লাস্ট মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম বাসায় যাব, এবং পুরো স্টেশনে আমি একা। আমি দেখলাম ওই মেয়েটা আমার থেকে 50 মিটার দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর ঠোঁটের কোনায় হালকা একটু হাসি, আর চোখগুলো কাজল দিয়ে সাজানো। ঠোঁটের অপর প্রান্তে রক্ত জমাট, হাতে একটা কাগজ, চুলগুলো সামনের দিকে। আস্তে আস্তে সে রেল লাইনের ওপরে চলে যাচ্ছে। এমন সময় ট্রেনও আসলো। সেই মেয়েটা আমার সামনে ঝাঁপ দিল। আমি শুধু চেয়ে দেখলাম, আর তার হাতের চিঠি আমার সামনে পড়ে রইল। আমি চিৎকার দিয়ে বলতে লাগলাম, ম্যাডাম প্লিজ। আমার চিৎকার শুনে মেট্রো ড্রাইভার এসে বলল, কোনো সমস্যা? আমি তখন তাকে দেখাতে গেলাম সেই মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ, কিন্তু যে দেখি কোথাও কেউ নেই। আমি একটু অবাক হলাম এবং সেই কাগজটি হাতে নিয়ে ভেতরে পড়তে শুরু করলাম। লেখা ছিল, তুমি কোথায়?